নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আমি আজকে যার বাড়িতে এসে পড়ে রয়েছি, মানে বসে কথা বলছি, তাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে একটি বাড়তি শব্দ বলা মানে খানিকটা সময় নষ্ট তার সম্পর্কে। হ্যাঁ, তিনি চিরঞ্জিত এবং আমাদের দীপকদা, এবং খুবই মানে কাছের মানুষ বলবো। তার কারণ হচ্ছে আমি তো আমার ছোটবেলা থেকে আমার তো প্রথম ক্রাশ দীপকদা, কারণ আমি ওনাকে টিভিতে খবর পড়তে দেখতাম যখন, তখন থেকেই আমার ভীষণ ভালো লাগতো। আমি যখন স্কুলে, তারপরে আমি যখন নিউ মার্কেটে একদিন পুজোর সময় বাজার করতে গেছি বাবা মার সঙ্গে, দেখি উনি মাঝখান দিয়ে যাচ্ছেন, ওই যেখানে কামানটা ছিল ওনার স্ত্রীর সঙ্গে। মানে আমি কি দুঃখ পেলাম যে ওনার বিয়ে হয়ে গেছে এবং আমার তাহলে চান্স মিস হয়ে গেল। এই রকম ধরনের যে নায়ক এবং সর্বার্থে স্টার, হ্যাঁ, তার সঙ্গে আজকে আমি কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি। এটা আমার সৌভাগ্য এবং আনন্দ। নমস্কার চিরঞ্জিতদা। নমস্কার সবাইকে। এখন প্রচুর কিন্তু ওই ওটিটি বম্বে থেকে আসা কাজ, এগুলো প্রচুর হচ্ছে কিন্তু না, আগে এটা কিন্তু ছিল। ওটাই হচ্ছে, সিনেমাটা কমে গেছে, সিনেমাটা হয় না। মানে সিনেমা বলতে যেটা বোঝায় হলে দেখায়, সেটা খুব একটা হয় না, কমে গেছে। হ্যাঁ, মানে পরিমাণ ওখানে একটু দেবের ছবি চলে, জিতের ছবি চলে, মিঠুনের ছবি চলে, এরকম কয়েকজনের ছবি চলে, আদারওয়াইজ খুব একটা চলে না। তো এখন এত বেশি মানে ছবি হয় কেন? মানে মানে ভীষণ মানে সারাক্ষণই সেই গোয়েন্দা, খুন খারাপি, সেই কেন এত মানে প্রেম, একটু নরম সরম বিষয়বস্তু নেই কেন? চলে না, যেরকম ছবিগুলো চলছে সেরকমই মানে সমাজটাও কি এরকম হয়ে গেছে বলে আপনার? না, সেটা কিছুটা হয়েছে। আর একটা হচ্ছে, আমাদের এক্সপেরিমেন্ট করার মতো টাকা নেই। বাংলাদেশের বাজেটটা তো কম, যে ওই 10খানা বন্দুক নিয়ে আর অনেক লাভঝাপ করে ফাইট করার মতো ক্ষমতা নেই আমাদের। তো আমরা একটা অন্তত পিস্তল ধরিয়ে দিই ডিরেক্টিভকে, সে গুলি ছোড়ে, ওইটুকু ক্ষমতা আমাদের আছে বাজেটের জন্য। এটা যখন মানে বেঙ্গলি ছিল, পূর্ব বাংলা আলাদা হয়ে গেছে, তখনও কি করে সুচিত্রা সেন 2 লাখ টাকা পেয়েছিলেন। তা যদি হয় তাহলে এখন 2 কোটি টাকা পাবে না কেন? লোক তো আরো বেড়ে গেছে। যেটা হয়েছে এক প্রবলেম, সেটা হচ্ছে সব হলগুলো বন্ধ হয়ে গেছে। হলটা নেই ওদের, যেমন হল আছে আমাদের হল। আর অনেক কিছু তো এখন এন্টারটেইনমেন্টের ক্ষেত্র খুলে গেছে। সেটা হলো, বলছি হল বন্ধ হয়ে গেলে সিনেমাটা তো চলবে না, সেগুলো তো মাল্টিপ্লেক্সে ঢুকে গেছে হল। মাল্টিপ্লেক্স তো আবার চলে না, না, প্রচুর খরচ। হ্যাঁ, মাল্টিপ্লেক্স এখন চলছে। তবে আর একটা কথা জিজ্ঞেস করি, যে মানে আপনি তো মানে বুম্বাদা যেরকম ধরুন খুব অ্যাক্টিভলি ফিল্মের সঙ্গে একেবারে জড়িয়ে, আপনি যেটা অন্যান্য ইন্টারভিউতে বলেছেন, মানে খায় ঘুমোয় সব কিছু করে ফিল্মের সঙ্গে, আপনি তো সেরকম, আপনি একদম ফ্যামিলি ম্যান যাকে বলে, যেরকম মানে আমরা সাধারণভাবে থাকি, আপনি ঠিক সেইভাবেই থাকেন, আপনার জীবনযাপনটা সেরকমই। কিন্তু তা সত্ত্বেও প্রসেনজিৎ চিরঞ্জিত নাম দুটো পরপর উচ্চারিত হয় অ্যাজ এ স্টার, এটার রহস্যটা কি? তা যায় না, আমি কি হয়ে যাই পাবলিক জানি না, সেটা তবে বোম্বাই ওই অর্থে আমার থেকে অনেক এগিয়ে আছে, এটা ডেফিনেটলি এগিয়ে গেছে। কারণ আমার ওই এটা নেই, ক্রেভিংটা নেই। ও যেমন সিনেমা ভাবে, সিনেমা স্বপ্ন দেখে, এরকম ধরনের ব্যাপার আছে। বলে এটাই আমার একমাত্র কাজ বলে ও, আমার একমাত্র কাজ, আমি সিনেমা বলি না, আমি অনেক কিছুর মধ্যে থাকি। আমি ছবির মধ্যে, পেন্টিংয়ের মধ্যে থাকি, গান গাই, কবিতা লিখি, সে রিসাইড করি, ইত্যাদি ইত্যাদি, অনেক রকম কিছু। মানে আপনি কি সেরকম রোমান্টিক নন? নয় বোধহয়, তাই হবে না কেন? আপনাকে তো রোমান্টিক হিরো হিসেবে আমরা প্রচুর দেখেছি। এরকম আর কি, একটা বউ হচ্ছে না আমাদের আর কি। হ্যাঁ, বউও তো একটা, কিন্তু বউ গেলে তো বউ পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু আমার লাগেনি। আপনার লাগেনি? হ্যাঁ, তো আপনার আমারই কথা রয়েছে, কিন্তু লাগেনি, এই আর কি। তো ওই একই ব্যাপারটা বলছি, ওই আবার সিনেমা যদি প্রাণ হয়, তখন এই ধরনের এন্ট্যাঙ্গলমেন্ট, অমুক তমুক, মানে সম্পর্ক তৈরি করা, এগুলো লাগে। না না, সম্পর্ক তৈরি তো এমনিও হয়, যারা সিনেমা করে তাদের কি পরকীয়া হয় না? না, ওই যে বলছি হয়নি, এই আর কি। আপনি তো বাড়িওয়ালিতে করেছিলেন, কিন্তু আপনার গলা ডাব করা হয়েছিল। হ্যাঁ, তাই তো, ডাব করার পরেও
মানে আমি ডাব করে দিয়ে ওকে হয়ে যাওয়ার পরে আবার করেছিল dubbing। জানি আপনি এনওসি দিয়েছেন, সেটা নিয়েও একটা হ্যাঁ, কথা হয়েছিল যে দিয়ে দিলাম। আপনি কেন এনওসি দিলেন? আপনার তো সেই ঋতুপর্ণা বলেছিল যে তুমি কেন দিলে NOC? তুমি বলেছো। আমি ওই যে বললাম যে আমি নির্লিপ্ত জিনিস কোনোতে হোয়াট এভার উইল বি এটা বিশ্বাস করি। ওই যে তুমি বললে অ্যারোগেন্স, একেবারে নয়, আমি একেবারে অ্যারোগেন্ট নই। আমি বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি, এইটা বলতে পারো। আমি অত্যন্ত ভাগ্য বিশ্বাসী, সেই জন্য যা হবে তাই হবে। এমনি কাজকর্মের দিকে কিরকম চলছে? কাজকর্মের দিকে দেখো, আমি তো কোনো কালেই খুব একটা কেরিয়ারিস্ট নই, মানে সেইভাবে মানে লেগে পড়ে যেভাবে হোক এটা আমার চাই ওটা আমার চাই কোনোটাই করি, যা আসার আমার আপনা আপনি এসছে এবং আমি তাতেই হ্যাপি। এইবার যেটা হচ্ছে এখন যে পরিবর্তনশীল পরিবেশে যেটা হচ্ছে, এখন আমি ইচ্ছে করলে বেশ কিছু ওটিটি করতে পারি, সেরকম অফারও আসছে, ছবিও আসছে কিছু কিছু। কিন্তু এই যে বললাম একটা অদ্ভুত আমার এখন তাগিদ হচ্ছে, আমার বেশ কিছু টাকার দরকার। তো সেই টাকার জন্য আমি যদি ওটিটির জন্য ওয়েট করি, ছবির জন্য ওয়েট করি, আমাকে সিরিয়ালগুলো থেকে নিজেকে একটু গুটিয়ে নিতে হবে। এই সিরিয়ালগুলো থেকে গুটিয়ে নিলে আমার যে মান্থলি একটা ফিক্স ইনকাম, সেখান থেকে আমি খানিকটা সরে আসবো। হয়তো এর থেকে বেশিও করতে পারি, বাট সেটা অনিশ্চয়তা। তো একটা কথা তোমায় জিজ্ঞেস করি যে দেখো তোমার সঙ্গে দীপঙ্কর বাবুর ধরো আজকে 97 সাল থেকে সম্ভবত ঠিকই তো আমেরিকাতে যাওয়া থেকে, হ্যাঁ সে তো আমি ইন্টারভিউ করেছিলাম এখানে, সেখান থেকে সম্পর্ক একসঙ্গে থাকা, এই বাড়িতেই তোমরা থাকতে, আগে আমরা অম্বুজাতে থাকতে, তারপরে আমি এসছি এই বাড়িটাতে এসছি, এবং তারপরে এত বছর ধরে একসঙ্গে থাকো। আচ্ছা এবার তুমি আমাকে একটু খুলে বলো তো, তোমাদের যে দীপঙ্কর বাবুর মেয়ে তো মারা গেলেন রিসেন্টলি, বড় মেয়েটা, হ্যাঁ না ছোট মেয়েটা, সরি বিপাশা না বিদিশা ওর নাম। হ্যাঁ ভালো, ওর আমাদের সময় আমাদের সানন্দায় ইয়ে করতো, মানে মডেলিং করেছে। একটু আপন ভোলা। কি হয়েছিল গো? সত্যি করে বলে নিজের যত্ন নিত না, এইসব করতে করতে একটা হাই প্রেশার, তারপরে এইসব হয়ে একটা বিশাল অ্যাটাক করলো। খুব দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। তোমার থেকে তো কিছু মাত্র ছোট। ছোট না, মোরালেস, হ্যাঁ একটু বড়, আর তুমি ওনার থেকেও ছোট, সেটা তো একটা বিশাল ব্যাপার যদি মেয়ের থেকে গোচর। আচ্ছা একটা দীপঙ্কর বাবুকে আসলে আমি আলাদা রাখতে চেয়েছি আর একটা কারণে, কারণ ওনার সম্পর্কে কিছু ওনার সামনে কিছু প্রশ্ন করাটা একটু মানে আমার পক্ষেও একটু অস্বস্তিজনক হয়ে যাবে। ধরো তোমাদের বয়সের এতটা ফারাক, হ্যাঁ তোমাদের মধ্যে তো একটা প্রেম আছে, তো ছেড়ে দাও, সেটা তো সারা পৃথিবী জেনে গেছে, কিন্তু তোমাদের মধ্যে একটা তো দেখো তোমার বয়সটা এত কম, আমার বয়সটা তো বেশি, সেখানে একটা কোথাও তোমাদের মধ্যে অসুবিধা হয় না শারীরিক সম্পর্কে? একটা সময় অবধি ঠিকঠাকই ছিল, তারপর যা হয় মেয়েরাই সবসময় কম্প্রোমাইজ করে, তুমি তো একজন মহিলা বুঝতেই পারো। হ্যাঁ মেয়েদের দিক থেকেই কম্প্রোমাইজেশনটা আসে, না হলে তো একটা অশান্তির তীব্র একটা জায়গায় তৈরি হয়ে যায়। হ্যাঁ কারণ এই শারীরিক সম্পর্ক কারণেই আমি দীপঙ্কর বাবুর সঙ্গে পরে কথা বলেছি, কারণ ওনার সামনে এটা আমার জিজ্ঞেস করার মতো এটা নেই। না এটা একটা সময় অবধি অ্যাকচুয়ালি দেখো আমার জীবনে তো প্রায় প্রথমেই বলা যেতে পারে। হ্যাঁ তো আমার জীবনে কিন্তু প্রথম আমি নই, হ্যাঁ কিন্তু আমি স্যাচুরেটেড হয়ে গেছি আমার দিক থেকে। এবার ওর শেষ বয়সে এসে ও হয়তো আমাকে নিয়ে মানে ওর পারা না পারা নিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে আলটিমেটলি। আমি স্যাচুরেটেড হয়েছি আমার জায়গা থেকে, ও স্যাচুরেটেড হয়ে গেছে ওর পারা না পারা থেকে, বুঝতে পারছো? সেটাই হবে। এবার কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা মানিয়ে নেওয়া, আচ্ছা ঠিক আছে, বা মানে মানুষটার ভালোবাসা, মানুষটার আমার প্রতি খেয়াল রাখা, এগুলো আমি এত বেশি যে তোমার তখন শরীরটা অতটা, ছোটবেলা থেকেই তো জীবনটা কম্প্রোমাইজ করতে করতেই এসছি। অর্থনৈতিক স্ট্রাগল, বাড়িতে বড়, মানে তোমার পারিবারিক ভাবে, হ্যাঁ সেখানেও না আমার শুধু কম্প্রোমাইজই ছিল। তো কম্প্রোমাইজটা আমার মানে পার্ট অফ ইওর লাইফ হয়ে গেছে। তো কম্প্রোমাইজ মানে সেটা নেগেটিভ ওয়েতে কম্প্রোমাইজ বলো না, মানুষকে ভালো রাখার জন্য কম্প্রোমাইজ। মানে তুমি বলছো অনেক ছোটবেলায় তোমাকে অর্থনৈতিক জায়গায় বেরোতে হয়েছে, তোমার সংসার চালাতে হয়েছে,
এবার আমার আচ্ছা, দীপঙ্কর বাবুর আগে তোমার কারোর সঙ্গে প্রেম টেম কিছু হয়নি না? খুব হালকা পুলকা আছে, ও যা হয় আর কি, আচ্ছা। দেখতে সুন্দর ছিলাম যা হয় একটু একটু টুকটাক। একটু আধটু টুকটাক, হ্যাঁ ওরকম হয়েছে, কিন্তু সেই অর্থে এই ধরনের একটা গভীর সম্পর্ক কারোর সাথে সেভাবে হয়নি। দর্শকদের জানিয়ে দিই, সোনালিদির বাবা দীনেন গুপ্ত, মা কাজল গুপ্ত। ওদের দীনেন গুপ্ত ছবি আপনারা সবাই জানেন, বসন্ত বিলাপ, দেবী চৌধুরানী, এই দুটো তো আমাদের মুখে মুখে ঘুরে, নতুন পাতা, নতুন পাতা, এই সমস্ত ছবিগুলো। এবং সোনালিদির বিয়ের অ্যালবাম যদি আমরা দেখতে বসি, একটা ডকুমেন্টারি ফিল্ম মনে হয়, কারণ পরপর সত্যজিৎ রায়, তপন সিনহা এবং কেউ বাকি নেই। কেউ বাকি নেই। তার কারণ অনেকগুলো কারণ। বাবা অ্যাজ অ্যান টেকনিশিয়ান, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রডিউসার, আমি অভিনেত্রী, মা অভিনেত্রী, সুতরাং আমাদের ফিল্মটা একটা পরিবার। তো আমাদের মানে আমাদের কাছে সবাই, সেই তখনকার বম্বের সবাই বলো, কলকাতার সবাই বলো, সবাই বাড়ি এসেই সবকিছু করা। নট দ্যাট যে আগেকার যে এখানে এখন হোটেলে যায়, এতে যায়, নানা রকম অফিস তৈরি করা, ওইসব কিছু। বাবার অফিস ইন্দ্রপুরী স্টুডিওতেই ছিল, বাট দ্যাট ইজ অনলি ফর শুটিং টাইম। বাট আদারওয়াইজ অফিস মানে আমাদের বাড়ি। বাবা তখন শ্রীকান্তের বিল করার করলেন, কৃষ্ণকান্তের বিল। তো তখন বললেন যে, তখন আমার কথা ছিল ভ্রমর হবার, আর উনি রোহিণী, এটা কিন্তু সেটা 3-4 দিন শুটিং হওয়ার পর করা হয়নি। এটা আনফরচুনেটলি আমার ওনার সঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তারপর কিছুদিন বাদে আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের আগের দিন রাত্রিরে উনি এসেছিলেন। তো এসে উনি প্রায় মানে সন্ধেবেলায় এসেছিলেন, অনেক রাত্রির অবধি ছিলেন। তো আমার শাড়ি দেখা, দেখা সবকিছু, কারণ বিয়ের দিনটা উনি ভিড়ের মধ্যে করতে চাননি, বাট অনেকটা সময় উনি আমাদের মা বাবা এবং আমাদের সঙ্গে বা পারিবারিকভাবে ছিলেন। এবং অনেক, আমার সেদিন একটা বিএফজের অ্যাওয়ার্ড নিতে যাওয়ার ছিল, তো বাড়ি থেকে আমাকে পারমিশন দিচ্ছিল না যে বিয়ের আগের দিন গিয়ে মেয়ে বেরোতে নেই। তো সেই সময় মিসেস সেন ঢুকেছিলেন। তো মিসেস সেন মা বললেন যে, না কি অসুবিধে কাজল, না এরকম আনতে যাবে, তো ঠিক আছে আমি আছি তো, চট করে নিয়ে চলে আসবে। কিন্তু উনি মাকে কনভিন্স করে আমাকে পাঠিয়েছিলেন। তখন আমাকে উত্তমবাবু বলছেন, তোর না কাল বিয়ে, তুই আজও বেরিয়েছিস। তাই বললাম আমি এটা নিয়েই চলে যাব। তো বলে ঠিক আছে কালকে দেখা হবে। তো আমাদের সঙ্গে সকলেরই এইরকম ভাবেই একটা পরিচয়, মানে অপর্ণাবাসী, মানে অপর্ণা সেনকে আমি অপর্ণাবাসী বলি, অপর্ণাবাসীকেও ছোটবেলা থেকে দেখি। ফরচুনেটলি অপর্ণাবাসী নাও মাই নেবার, আর অলসো নেবার আমার শান্তিনিকেতনে। এখন আমরা যেটা সব থেকে আমার ভালো লাগে অপর্ণাবাসীর সঙ্গে গল্প করতে, যে আমরা পুরো ফ্ল্যাশব্যাকে যাই। হেমন্তবাবু আমার বাবার অনেক ছবির মিউজিক করেছিলেন, অনেকেই করেছেন, মানবেন্দ্র মুখার্জি করেছেন, সলিল চৌধুরী করেছেন, শ্যামল মিত্র করেছেন, যার জন্য আমাদের কাছে সবাই ভীষণ একটা পারিবারিক হই হই হই। আচ্ছা, এটা উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, হ্যাঁ, সত্যজিৎ বাবু, চন্দ্রাবতী দেবী, ভানু ব্যানার্জি, রুমা মাসি, রুমা গুহ ঠাকুরতা, মৃণাল সেন। মৃণাল কাকু সব থেকে শেষে রাত্রিরে এলেন, বললেন আমি তোদের সঙ্গে বসে খাবো। তো সেই জন্য আমাদের সঙ্গে উনি বসে খেয়েছিলেন। তো সেটা একটা বিরাট মজা। বসন্ত চৌধুরী মানে আমার প্রথম প্রতিশ্রুতি বাবা, সত্যবতী এবং রামকালী, সেই জন্য এটা একটা বিরাট। আর সব থেকে ভালো হচ্ছে যে তোমার প্রথম ছবি আশাপূর্ণা দেবী, সেটারও একটা গল্প আছে আমার সঙ্গে। আশাপূর্ণা দেবী, উনি আমাকে বলেছিলেন যে এটা কৌশিক আমার লাস্ট ছবি ছিল। এখন কৌশিকের নানানে, এটা তো সব রকমের। এখানে গীতা দে, ভানু ব্যানার্জি, রবি ঘোষ সব আছেন, রত্না ঘোষাল। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এই চন্দ্রাবতী দেবী, সাধনা রায় চৌধুরী, শেখর চ্যাটার্জি, দীপ্তি রায়, মানে আগেকার সবাই ছিলেন। এই যে মৃণালবাবু খেতে বসেছেন, এই যে মৃণালবাবু খেতে বসেন, এখানে সবাই খাচ্ছে, নানা রকম। তপন সিনহা, সত্যজিৎ রায়, সন্দীপ রায় একসঙ্গে খাচ্ছেন। হ্যাঁ, অরুন্ধতী দেবী। এটা একটা রেয়ার। এই যে উজ্জ্বলদা এখানেতে, তো উজ্জ্বলদা আমাকে বিয়েতে চন্দন পরিয়েছিলেন। আচ্ছা, উজ্জ্বলদা আর্টিস্ট। একটু রসের কথা দিয়ে শুরু করি। হায় কপাল।
দেখো তুমি আমাকে বলেছিলে যে দেখো কি করে আমি ছবিতে অভিনয়ে এসেছি, এ কথা যেন আমরা জিজ্ঞেস করলে আমি তোমাকে গুলি করবো। এই কথা আমি বার প্রত্যেকে সে প্রথম কি করে ছবি কি করে ও এক কথা বলে আমি লোকে শুনে শুনে মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, এবার কোয়েশ্চেন আসবে মাধ্যমিকে। ফলে আমরা একটু রসের কথা বলবো, আমরা মিঠুনের প্রেমের কথা বলবো। হ্যাঁ, যে কথাগুলো আমি বহুদিন ধরে জানি, তোমার কাছে শুনেছি, সেই কথাগুলোই আর একবার করে বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন সেই কথা পুরনো প্রেম ভাতে বাড়ে পুরনো চাল। তোমাদের প্রজাপতি ছবিটা তো অপূর্ব হয়েছে। মিঠুন ভীষণ ভালো করেছে, আমি ভালো করিনি, আমার একদম আমার নিজেকে ভালো লাগেনি। কেন জানি না। না, মিঠুন না তো ভীষণ ভালো করেছে, সম্ভব ভালো করেছে। আমার ছবিটা করে ভীষণ ভালো লেগেছে, এত ভালো একটা ছবি, সত্যি সত্যি এত ভালো ছবি, এবং মানে একদম জানো মনে হচ্ছে জানো মানে প্রপার। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো ছবি। আর আমাকে যে ভাবা হয়েছে ওই ছবিতে, মানে কি করে অতনু ভাবলেন, সেটাই আমার কাছে একটা ভীষণ আশ্চর্যের ব্যাপার, যে মানে এত বছর সেই মৃগয়া হওয়ার পর থেকে আর মানে একটা সময় ভেবেছিল না না, একটা সময় এসছিল, কয়েকটা ছবি এসছিল, তো তখন যে কোনো কারণেই হোক সেগুলো কয়েকটা করা হয়নি। কিন্তু এসছিল তোমার মনে আছে? নদী থেকে সাগরে, ও বাবা, তারপরে এটাই এসছিল, ও কৌরি কথাও এসছিল। মৃণালদার তিতলিটা আসেনি, তিতলি আসেনি, তিতলি পরে ঋতু আমাকে বলেছিল তোকে কেন নিলাম না, এরকম একটা বলেছিল, কিন্তু রীনাদি অনেক ভালো করেছেন, সুতরাং সেখানে কিছু বলার নেই। আর আরো এসছিল কার ছবি, কোন পরিচালক? সেখানে কে করলো, আরে কেন মনে পড়ছে না, মনে পড়ে বলবো। তারপরে তো ছিল তো, তখন বোধহয় আমি নাচ নিয়ে ব্যস্ত ছিলাম বা কিছু কিছু, ইমোশনটা একটু বেশি কাজ করছিল হয়তো, জানি না। তো সেই সময় করিনি। তোমার বিয়ে কত সালে হয়েছিল? 78-এ। আচ্ছা, সেই যে ঘটনাটা, হ্যাঁ 78-এ বিয়ে হয়েছিল, আর মিঠুনের বিয়েটা, প্রথম বিয়েটা হয়েছিল কবে? 78-এ। ওই ঘটনাটা একটু বলো, যেটা তুমি আমায় বলছিলে। কেন বেচারি মিঠুনের, আচ্ছা আমি তো আমার দিক থেকে আমার বলতে কোনো রকম অসুবিধা নেই, আরো বেশি মিঠুনদা কিন্তু আমার নায়িকারা বইটাতে আমার হাজবেন্ড লিখেছিল, সেটাতে কিন্তু তোমার সম্পর্কে পুরোপুরি লিখেছিল, এবং সেটাতে কিন্তু তুমি পড়ে একটু কেঁদেওছিলে। এখানে কোথাও আছে, ওটা আমার হাজবেন্ডের লেখা, জানো তো? তাই? হ্যাঁ, এখানেই আছে কোথাও। সেটা আমার খুব মজার, মানে দেখো এখন তো ব্যাপারগুলো মজারই হয়ে, এখন ব্যাপারগুলো মজার হয়ে গেছে সত্যি। এই বয়সে এখন আমাদের সম্পর্কটা এত ভালো, মানে বাপিদার সঙ্গে মিঠুনের, আমার মানে আমার ছেলেদের, হ্যাঁ খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। কিন্তু সেই সময় তোমার সঙ্গে যেটা হয়েছিল একটু বলো। তখন তো তোমাদের বয়স কম, সেই তখন আমার হলো, যখন আবার ঘুরে বাপিদার সঙ্গে আমার মানে বিয়ের ঠিক হলো, তো একদিন মিঠুনের সঙ্গে আমার স্টুডিওতে দেখা। 1 মিনিট, আবার ঘুরে বাপিদার সঙ্গে? মানে প্রথমে বাপিদার সঙ্গে তোমার প্রেম ছিল? প্রথমে তো বাপিদাই ছিলেন, মানে আমি কোনো দিন আমার মানে এত বছরের জীবনে, মানে বাপিদার সঙ্গে যখন থেকে আমার আলাপ, তখন থেকে আমার অনেক বিয়ের সম্বন্ধ, হ্যান ত্যান, অনেকে অনেক, আমার কোনো দিন আমাকে কেউ টলাতেই পারেনি। আচ্ছা, বাপিদার কাছ থেকে আমাকে কেউ টলাতেই পারেনি। কিন্তু তারপরে
মানে মিঠুনের সঙ্গে মৃগয়া করতে গিয়ে প্রেমটা হয়েছে। হ্যাঁ, মৃগয়া করতে গিয়ে আমি বাপিদার সঙ্গেই প্রথম মিঠুনের আলাপ করিয়ে নিয়ে গেছি, মানে আলাপ করিয়ে তারপরে আমরা মেসেঞ্জারে গেছি। আর তারপরে আমরা শুটিং করছি, সেটা তো মানে শুটিং এর থেকে কোথা থেকে কি হয়ে গেল, মানে আমি একেবারে নিজেকে ধরে রেখেছিলাম যে না, এটা কোনো ভাবে হতে পারে না, কারণ বাপিদার দিকে আমি এতটাই কমিটেড, তো এটা হতে পারে না। বাট হতে 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 মানে কোথায় কখন যে প্রেমে পড়ে গেলে, হ্যাঁ কখন যে হয়ে গেল এটা ব্যাপার বুঝতে পারলে না, বুঝতে পারিনি। এবং একদিকে ভীষণ ভালো হয়েছে এটা হওয়াতে, আমি না বাপিদাকে আরো ভালোভাবে চিনতে পেরেছি। হয়তো আমার যদি কারোর সঙ্গে কোনো এরকম একটা ব্যাপার না থাকতো, হয়তো আমি বাপিদাকে হয়তো আমি এত ভালোভাবে বুঝতে পারতাম না। আর মানে কি বলবো, এবং মিঠুনের সঙ্গেও মানে কি অদ্ভুত ব্যাপার যে তোমার তো বিয়ের কথা অবধি হয়েছিল। হ্যাঁ, বিয়ের কথা অবধি হয়েছিল, কার্ড ছাপানো হয়ে গেছিল। কার্ড ছাপানো হয়নি, তারিখ ঠিক হয়ে গেছিল। তারিখ না, 23শে জানুয়ারি। ছাড়ো। আর মিঠুনের বাড়ির প্রত্যেকের সঙ্গে আমার ভীষণ ভালো, মানে মিঠুনের বোনরা সমানে আমার সঙ্গে সব সময় ওদের মানে। তো তোমার যখন বিয়েটা ঠিক হলো তখন তুমি গিয়ে মিঠুনকে বললে? হ্যাঁ, মিঠুনকে বললাম, সেটা একটা খুব মজার ঘটনা। মিঠুনকে যখন বললাম যে এরকম একটা স্টুডিওতে দেখা হয়েছিল, তো আমি বললাম যে মিঠুন, তুই ফেব্রুয়ারি মাসে কলকাতায় আছিস? ও সোজা আমাকে বললো, কেন তুই বিয়ে করছিস? তো আমি বললাম যে হ্যাঁ। বললো আমিও বিয়ে করছি। আমি বললাম যে তাই, বা কাকে এরকম? তো বললো এখনো সেরকম ভাবে আলাপ হয়নি, কিন্তু আমিও বিয়ে করছি। আমি বললাম কবে করছিস? বললো এই ফেব্রুয়ারি মার্চ এরকমই করছি। তো তারপরেই আমি শুনলাম, মানে আমাদেরও বিয়ে হলো, আর ঠিক তারপরেই ওর সঙ্গে, না না না, হেলেনার সঙ্গে। কিন্তু তারপরে যখন বাপিদার সঙ্গে আমার বিয়ে হলো, এবং তারপর থেকে সমস্ত যখন পুরো ব্যাপারটা না ভীষণ ভালো হয়ে গেল, মানে মিঠুনের সঙ্গেও আমার কোনো রকম, হ্যাঁ একটা সময় আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপরে ছাড়াছাড়িটা হলো কেন? আসলে ও তৎক্ষণাৎ, মানে তখন ওর সবে ক্যারিয়ারটা উঠছে, মানে তখন ওর সবে ক্যারিয়ারটা শুরু করেছে, বম্বেতে গিয়ে স্ট্রাগল করছে। হ্যাঁ, স্ট্রাগল করছে, স্ট্রাগল পিরিয়ডটা গেল, তখন ও সবে ছবি পেতে শুরু করেছে। তো তখনই ও বিয়ে করবে না, ও বললো যে আরো কয়েকটা 2 বছর। কিন্তু তোমার যে বিয়ের যে ঠিক যে ডেটটা ঠিক হয়ে গেছিল, কিন্তু ও তারপরে বললো যে ডেটটা একটু পিছিয়ে দিই। হ্যাঁ, যিশু না আবির? তুই তো যিশুর সঙ্গে ছবি করেছিস। এই রে, দুজনেই আমার খুব প্রিয়। এটা টাই, কারণ যিশুদার সাথে আমি ছবি করেছি, আর আবিদার সাথে আমার ছবি করার খুব ইচ্ছে, তো কাউকে আমি চড়াতে চাই না। আচ্ছা, আবিদা দারুণ মানুষ, খুব ভালো ছেলে। বলছি বিক্রম না গৌরব? কঠিন। গৌরব। ঋতুপর্ণ না রচনা? রেখা না জয়া? কঠিন। কি বলি বলো তো, দুজনকেই আমি প্রচন্ড তাদের স্ট্রেংথটার জন্য আমি তো রেখা সাপোর্ট করি, মানে আমার কোনো দিক থেকে না। রেখা, আমি তো she chose the hard way. She chose the hard way. Yeah. That when she earned my respect, she didn't go for shortcut. She could have, but she did not. I respect her for that. আচ্ছা, এটা তো একটা হলো। এবারে আমি একটু তোর পার্সোনাল দিকে চলে যাচ্ছি। বাবা, বলি দেবে। এটা হচ্ছে যে তোর নিউজিল্যান্ডে যাতায়াতের ব্যাপারটা কি? এটা কিন্তু I am separated from my ex-husband. So are you divorced?
Yes, I am. আচ্ছা, But মানে এই প্রথম জানলাম আমরা। হ্যাঁ, মানে এটা তো খুব একটা আলোচনা করার মতন বিষয় না। আর আমি চিরকালই আমার প্রেম, বিয়েটা কত বিয়ে হয়েছে? সমস্ত কিছুই 5 বছর। তো প্রেম, বিয়ে সবটাই পার্সোনালটা আমার খুব পার্সোনাল রাখতেই ভালো লাগে। আর যেহেতু শুধুমাত্র মানে এটা নিয়ে অনেক প্রশ্ন এবং অনেক আলোচনা, সেই কারণেই আমার মনে হয় it is better to clear it out that I am legally separated from my ex-husband, and it is a very what should I say, a very peaceful way. It's a very peaceful separation. তো যেহেতু আরো একটা মানুষের পরিবার ইনভলভ, তো এবং সেইটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো সেইটা নিয়ে ওই জন্যই আমি চেষ্টা করি যতটা পাবলিকলি, কারণ এবং এটা আমার প্রফেশন। এটা হ্যাঁ, এটা বোধহয় আমি প্রথম বললাম, বিকজ দিস ইজ মাই প্রফেশন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দেম। মানে ও আমার প্রফেশনের হ্যাজার্ডটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না। তোমার তো প্রিয়াঙ্কার সঙ্গে এখন মোটামুটি আবার মিলন হয়ে গেছে সবাই, মানে তোমার প্রথমা স্ত্রীর সঙ্গে। হ্যাঁ, এবং তোমরা যে একটা অসাধারণ ছবি করেছিলে সেটা, আচ্ছা ভালো কথা, তোমাদের যে প্রথম ছবিটা এবং সেটা যে প্রচণ্ড হিট করেছিল, সেই ছবিটা কিন্তু তখন তোমাদের বিয়েটা লাইভ দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবিপি আনন্দ। মানে তখন লাইভ বলে কিন্তু কিছু ছিল না, না মানে তখন কিন্তু ওই ইয়ে ছিল না, মানে ইউটিউব ছিল না, কিছু ছিল না। নির্বাচন লাইভ দেখানো হতো বা খেলা লাইভ দেখানো হতো। আমি বলছি যে মোবাইলে লাইভ বলে কোনো ঘটনা ততদিন ঘটেনি। কোন ইয়ারে হয়েছিল তোমাদের বিয়েটা? 2010। আর তোমাদের সিনেমাটা এসেছিল 7। এবং 2010-এ এবিপি আনন্দ পুরো সকাল থেকে একদম, এবং একমাত্র তোমারই বোধহয়, তোমাদেরই জীবন মানে এরম লাইভ দেখানো হয়, আর কারোর দেখানো হয়নি। না, তার আগে হয়ে গেছে, সেটাই তো আমাদেরকে বুঝিয়েছিল লোকে। সেটা হচ্ছে অভিষেক ঐশ্বরিয়া আজ তাককে বিক্রি করেছিল, সে পরে করেছিল না, অভিষেক ঐশ্বরিয়া আমাদের আগে। হ্যাঁ, তোমাদের আগে, কিন্তু বিয়ের সময় লাইভ না, ওটা বিয়ে লাইভ হচ্ছিল। হ্যাঁ, আস্তাক করে বাংলায় কিছু হয়নি, না না না, কিন্তু হিন্দিতে লাইভ করেছিল, কিন্তু ওরা ওই ভেতরটা দেয়নি, ওই গাড়ি যাচ্ছে ভিতরে অনুষ্ঠান সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের বুঝিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝিয়েছিল, মানে আমরা তোমরা অনুপ্রাণিত হয়েছিলে। কিন্তু তখন আমাদের এখনকার দিনে হলে তো সবই লাইভ হয়ে যেত, হ্যাঁ, তখন তো ওরকম ছিল না, তখন লাইভ হয়েছিল। আমি প্রচন্ড বেঁচে গেছি, আমার এখন ভয় লাগে যে এখন বিয়ের সঙ্গে এত কিছু করতে হয়, সঙ্গীত সঙ্গীত, আমি যে ওই সময়টা আগে জাস্ট আগে করে ফেলতে পেরেছি, এটা বেঁচে গেছি, তাই না? হ্যাঁ। তোমরা বালি থেকে ঘুরে এলে, আমার যতদূর মনে পড়ছে ভীষণ সুন্দর সুন্দর ছবি দেখলাম, তুমি প্রিয়াঙ্কা সহজে, তারপরেই তোমাদের মধ্যে হঠাৎ একটা, না, বালিতে তো আমরা হানিমুন করলাম। আচ্ছা, সহজ তো তার 3 বছর পর হয়েছে। একটা বালিতে তুমি সহজকে নিয়ে গেছো নাকি মলদ্বীপে? না, আমি সহজে প্রিয়াঙ্কার, ওইটা খুব সুন্দর ছবি ছিল, ওইটা আন্দামান, নীল সমুদ্রটা আমার মনে পড়ছে, ভীষণ চোখে ভাসছে ছবিটা। তারপর পরে একটা আমাদের ওই সময়টা একটা ব্রেকআপ মতন হলো। সেটার কোনো কারণ বলে কিছু দর্শাতে পারো? কারণ আজকে আমরা দুজন আজকে আবার একটা জায়গায় আসতে পেরেছি, তার কারণ হচ্ছে আমরা দুজনেই বুঝেছি সেটা সময়ই ছিল, আমাদের একার কারো দোষ ছিল না। সেই সময়টা হয়তো এটা ডিমান্ড করেছিল যে আমরা একটু আলাদা হই, না হলে আজকে যে প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখছি, প্রিয়াঙ্কা সরকারকে হয়তো আমরা দেখতে পেতাম না, বা আজকে যে রাহুলকেও আমরা দেখছি, সে রাহুল মানে আমরা দুজনকে চেপে 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 মানে অজান্তেই দুজনেই দুজনের, যদি তোমার তো একটা 100 দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তুমি দিনের পর দিন 60 দিচ্ছ, তুমি জানো এই ডিপ্রেশনটা তোমার উপর ওয়ার্ক করতে শুরু করবে যে আমি আমার বাকি 40টা কোথায়। এটা বোথ ওয়েজ ওয়ার্কিং ছিল, মানে আমিও বুঝতাম যে আমি আমার 100টা নই, এবং আমার এই বোঝাটা প্রিয়াঙ্কার উপরও বোঝা হয়ে চাপতো, কারণ প্রিয়াঙ্কাও 100 থাকতো না। আমরা দুজনেই, এটা অনেকটা বাচ্চা ছোট থাকলে হয়, কিন্তু হ্যাঁ, ওটাও একটা কেস। বাচ্চা ছোট থাকলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত বিভাজন তৈরি হয়ে যায়, যেটা নিজের অজান্তে। এটাও খানিকটা হয়তো হয়েছিল যে আমি প্রিয়াঙ্কার 100% অ্যাটেনশন পেতাম, সেখান থেকে সহজ পুরো অ্যাটেনশন পাওয়া শুরু করলো। এটাই হয়,
তো এটা আমরা একটা একটু blues হয়। টেরিটোরিয়াল হয়ে গেলাম। একটা ব্লুজ হয়, মানে একটা- ওই একটা সেটা- পোস্টনেটাল একটা ডিপ্রেশন হ্যাঁ, আসে, সেটা মেয়েদের সব আসে। মিলিয়ে ওইটা, তারপর সময় আবার শিক্ষা দিল আবার। কিন্তু মাঝখানে তোমার জীবনে আবার একটু এদিক ওদিক, মানে তোমার একটু ভালোবাসা হয়েছে, সেগুলো তো সবার জীবনে হয়, সেগুলো সম্পর্কে যদি কিছু বলো, মানে যেমন ধরো তোমার সন্দীপ্তা বা রুকমা, এদের সঙ্গে তোমার রূপমানটা তো আমি আজও যতবার শুনি হাস্যকর লাগে। মানে কি বলবো, আমি আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ডদের একজন মনে করি, বেটার ফ্রেন্ডসদের একজন মনে করি রুকমাকে। রুকমা আমার এখনও কোনো ফাজলামি করতে ইচ্ছে করলে, কোনো ইয়ার্কি মারতে ইচ্ছে করলে আমি রুকমাকে ফোন করি। রুকমা সারাক্ষণ আমাকে উল্টোপাল্টা ভিডিওস পাঠায়, উল্টোপাল্টা ভিডিওস মানে মজার মজার হ্যাঁ। সব ভিডিওস আজকাল তো পাঠায়। ভীষণ মিম টিম হয়েছে। হ্যাঁ, আমরা উইশের ডিপ ডিপ বন্ড, এবং সেটা কোনো দিন ভাঙবে না। এবং আর বিষয়টা সন্দীপ্তার হলে দেখুন, আমরা কোনো দিনই এটা যে কদিন আমাদেরকে নিয়ে যা আলোচনা হয়েছে, কিন্তু আমরা কোনো দিনই পাবলিকলি বলিনি যে আমরা কোনো সম্পর্কে আছি। আর আজকে যখন সন্দীপ্তা খুব ভালো আছে একজনের সাথে, তখন নতুন করে আমার স্বীকার করার কিছু নেই যে আমি ওর প্রেমিক ছিলাম। আমরা বন্ধু ছিলাম, একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এবং কিন্তু একটু বন্ধুত্বের চেয়ে কিছু বেশি হয়তো। হ্যাঁ, কিন্তু আমাদের খুব ভালো এখনো স্মৃতি বিয়ে হয়ে রয়েছে। গেছে, হ্যাঁ। এবং আমাদের যে সম্পর্ক তো আর এলআইসি বন্ড নয় যে গ্যারান্টির সাথে আসবে। না না, সে তো নদীর মতো হ্যাঁ, বাঁকে বাঁকে ঘুরে। এবং আই এম ভেরি হ্যাপি ফর হার। তোমার সঙ্গে বিয়ের পরে কথা হয়েছে? না, আমার সাথে তুমি যাওনি ওকে? আমি ছিলাম না শহরে। ফোন করে ওকে না অতটা আর করা হয়নি। এই যে শুনছি দেবলীনার জীবনে নানা উত্থান পতন চলছে, এখন সেই অবস্থাটা কিরকম? আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছি। তোর তো শ্রেষ্ঠ সময়টা ছিল সেই 7.5 বছর তথাগতর বিয়ের। হ্যাঁ, আর কিছুদিন আগে অবধিও সেটাই ছিল। ওটা এখন সেকেন্ড বেস্ট। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু শ্রেষ্ঠ সময়টা আমি এখন কাটাচ্ছি, সেটা আমি উপলব্ধি করতে পারছি। সেটা কেন মনে হচ্ছে? সেটা এই জন্য মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে অনেকেই দেখবি তোর ইন্টারভিউতে কমেন্ট সেকশনে এগুলো আসবে যে আপনি ডিনায়ালে আছেন, হ্যাঁ। এমনটা আবার হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমার তাদের জন্য একটু করুণা হয় এই জন্য, কারণ যা করে, যে পড়াশোনাগুলো করে, যে প্র্যাকটিসগুলো করে এবং যে যাপনটা করে আমি এই সময়টা উপলব্ধি করতে পেরেছি, সেটা যে একবার উপলব্ধি করতে পারবে সে আর এইরকম যাপন থেকে বেরোতেই চাইবে না। তো এই 2 বছর আগের কথা বলি, তাহলে 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্ত সায়েন্টিফিক। আইনস্টাইন খুব পড়ছি আমি ইদানিং, ওনার কিছু থিওরিজ আছে যেগুলো এগুলোর সাথে মিলে যাচ্ছে, সায়েন্টিফিক্যালি মিলে যাচ্ছে। ওই সময়টা উঠে আমি কিছু মেডিটেশন করতাম, অ্যালার্ম দিয়ে ওই সময় ঘুম থেকে উঠে। একটু কাটছি তোকে এই কারণে, এই যে আমরা কথাবার্তাগুলো বলছি, আমরা মনে করছি যে দর্শক সব জানে, কিন্তু একটু জানিয়ে দেওয়া বোধহয় ভালো। কারণ যে দেবলীনা কিন্তু ওর বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর একটি বিবাহিত জীবন, 7.5 বছর কাটিয়েছে, এবং তারও আগে তথাগত তারপর আমাদের সেপারেশন হয়। তারপরে ওদের সেপারেশন হয়, আমি কিন্তু সেপারেশনের পরের সময়টারই বলছি। সেপারেশনের পরের সময়টা ও কি করে সেখান থেকে উঠে সেইটাই বেরোলো, সে আমাদের যেহেতু মানে ক্যামেরার পিছনে কথা চলছিল, তার এক্সটেনশনের কথাটা হয়ে জানাতে যাচ্ছে। চাই সেটা যে এটা সেপারেশনের পরেই আমি এরকম ছিলাম না, সেটা একটা সাংঘাতিক সময় ছিল। কিন্তু তোদের তো ডিভোর্স হয়নি? না না না, কোনো লিগ্যাল প্রসিডিউরই হয়নি আমাদের। মানে ও করেনি, তুইও না করিস? না না, আমরা দুজনেই কেউই করিনি, সেটা মাথাতেও আসেনি সেটা আর কি কখনো। তথা এখন তো রেগুলারলি খোঁজ নেয় ফোন করে, তুই কেমন আছিস, তুই কি করছিস? সাথে আমার আমি কেমন আছি কি করছি এইটা আমার মনে হয় একটা, আমি একজন অ্যাডাল্ট মানুষ, চরিত্র নয় নাকি? ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তোরা কি ধরনের, মানে কি একটু বোহেমিয়ান না কাউকে ও কি একটু বোহেমিয়ান নাকি একটু ঘরোয়া? আমি নিজেই করি না এটা কাউকে ফোন করে করে। আমার যে রক সলিড বন্ধু যারা, তাদেরকেও যে আমি রোজ ফোন করে, লাকিলি যাদের যে বললাম ওই সময়টাই আমার কিছু বন্ধু এসে গেছে, তো সেইটা আমিও করি না কাউকে, মানে ঠিক রোজ ফোন করে, ওইটা ঠিক আমরা দুজনেই ওই টাইপটা নই। মানে রেগুলারলি ফোনটা কি হয় নাকি না?
হামেশাই কথা হয়, হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের কারণে তো আমরা কথা বলতে, হ্যাঁ। দুজনে বাবা মা, মানে আমরা একসাথে প্যারেন্টিং করছি, ওদের তো থাকে আমার কাছে যদিও, কিন্তু সেটা নিয়ে তো কথা হয়। তারপরে পারিয়ার সময় ছবি নিয়ে তো অসংখ্য কথা হয়েছে। জীবনে প্রথম ডিজাস্টার যেটা হয়েছিল, হ্যাঁ, প্রথম বিয়েটা তোর, মানে বিয়ের দিন তুই কোণে সেজে বসে আছিস, তোর রিং আছে, রেজিস্টার, মানে তোর রেজিস্ট্রি হবে, লোকজন এসে গেছে, কিন্তু বর এলো না এবং জানালো না। না রিং আছে, মানে তার রিংটা আমার কাছে আছে, আমারটা নেই, আমারটা তার কাছে। আচ্ছা, আমার রিংটা তার কাছে। হ্যাঁ তাই তো হবে, আসবে তো সে রিং নিয়েই আসবে। দুদিন আগেই আমরা কেনাকাটা করেছিলাম রিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনাটা অনেকে জানে, সবাই জানে, কিন্তু তবুও একবার তোর কাছ থেকে শুনতে চাইছি। আমি কোণে সেজে বসে আছি, একদম সিনেমার মতো, লোকজন আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, গিফট দিয়ে চলে যাচ্ছে, এবং সে জানায়নি যে সে আগের দিন রাত্রিবেলা 1:40 আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে যে আসবে, থাকবে, বাসর জাগবে ইত্যাদি প্রভৃতি এইসব। সে আসেনি এবং জানায়নি। তুই ফোন, মানে তোদের বাড়ি থেকে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল, তো ও ফোন করে পাচ্ছি না, ফোন সুইচ অফ করে দিয়েছে। তখন আমার যারা খুবই কাছের বন্ধু সেই সময়, তার মধ্যে তথাগত অফকোর্স একজন, আমি তো খুব ক্লোজ ডোর করেছিলাম ইন্ডাস্ট্রির দিক থেকে, বিয়েটা খুব একটা বেশি কাউকে ডাকিনি, তো তারা খোঁজ খবর এনে আমাকে দিয়েছিল যে হার্ট অ্যাটাক হয়েছে কোট আনকোট, তাই হসপিটালাইজড। তারপরে হসপিটালে গিয়ে জানতে পেরেছিলাম যে হার্ট অ্যাটাক হয়নি, কারণ আমি যখন রিসেপশনে ব্যক্তির নাম করে জিজ্ঞেস করলাম যে অমুক হার্ট অ্যাটাকের পেশেন্ট কোথায়, তখন তারা আমাকে বলেছিল যে অমুক পেশেন্ট আছেন, অমুক রুমে আছেন। আমি তো ভেবেছি আইসিসিইউ হবে, তাই তো হওয়ার কথা হার্ট অ্যাটাক হলে, তো অমুক রুমে আছেন, কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্ট তো নন। পরে সে স্বীকারও করেছিল আমার কাছে যে না, হার্ট অ্যাটাক হয়নি। তাহলে গেছিল কেন? কারণ হচ্ছে আমি শুনলাম লোকজনের, যাতে আসতে না হয় সেদিন, মানে লোকজনের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে আমার হার্ট ম্যাসিভ। আমাকে ইন্ডাস্ট্রির সব লোকজনেরা বলতে শুরু করলো, যারা সেদিন আমার বিয়ের খবরটা জানতো, নামটা বলবি, তারা সব, এত ফুটেজ তো আমি তাকে দেবো না। তথার সঙ্গে কি সম্পর্কটা তোর এখন এই জায়গায় গেছে যে তোরা আবার বেড়াতে যেতে পারিস? যেতেই পারি, মানে বাধা কিছু নেই, হ্যাঁ যেতেই পারি। মানে সেরকম কি প্ল্যান করবি, মানে তোর কি ইচ্ছা আছে যে তুই কথা বলবি? না, প্ল্যান করার কথা তো মানে ভাবিনি, মানে তুই বললি বলে মনে এলো, কিন্তু সিচুয়েশনটা এরকমই ছিল বরাবরই, আজ বলে না, মানে 2 বছর আগেও এরকমই সিচুয়েশন ছিল যে আমরা দুজনেই যেহেতু মানে খানিক বলতে পারিস বেড়াতে যাওয়ার জন্যই বাঁচি, এবং আমাদের বেস্ট ট্রিপ হচ্ছে ইস্ট আফ্রিকা, যে ওই জঙ্গল এবং পশুদের মধ্যে আর কি। তো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বরাবরই এরকম ছিল যে আমরা আবার বেড়াতে যেতেই পারি, বরাবরই তাই ছিল, প্ল্যানিং তো কিছু এরকম নেই। কিন্তু মানে তোর কি এখন মনে হয় তুই তথাকে বললে তথা এখন যেতে মানে ডিসএগ্রি করবে না? ডিসএগ্রি করবে না, আমি তোকে বলছি তো ডিসএগ্রি করবে না, কারণ তথারও এটাই মত যে বেড়াতে আমরা একদমই যেতে পারি। এটা আমি আমার মত শুধু বলছি না, তথারও মত বলছি, মানে বেড়াতে যাওয়ার সাথে কি কিছু নেই তো, আচ্ছা পার্সোনাল লাইফের সাথে আমরা বেড়াতে যাওয়াটাকে কেন বলবো, মানে ওটা তো কিছু না। এনিওয়ে যাই হোক, তার মানে তুই আর তথা বেড়াতে যেতে পারিস, এটার মধ্যে কোনো প্রবলেম, বাধা নেই। হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার যদি পরিস্থিতি পরিবেশ অ্যারাইজ করে, যেহেতু আমি আর তথা আমরা বেড়াতে যেতে পারবো না এরকম কিচ্ছু নেই, আমরা 100% বেড়াতে যেতে পারি, কারণ দুজনেই বেড়াতে খুব ভালোবাসি।